যখন নেটো প্রতিষ্ঠিত হয়েছিল, আপনি আরো ভালো করে জানেন যে নেটোর প্রতিষ্ঠার মূল বক্তব্যটা কি ছিল, সোভিয়েত ইউনিয়নকে কখনোই তারা শক্তিশালী হতে দেবে না। আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ দেখেছি যে ইউক্রেনকে যেভাবে পেছন থেকে একই সঙ্গে নেটো এবং আমেরিকা ধোয়া দিয়ে গিয়েছে। তাহলে কি ইরানকে সামনে রেখে রাশিয়া এবার এই উল্টো রিভেঞ্জটা নিচ্ছে? কারণ নেটো তো ইরানকে মারতে পারবে না, তাদের যা ডকট্রিন রয়েছে তাতে তো তারা এগেইনস্ট হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা এখন হচ্ছে রাশিয়া। তাহলে ইরানকে সামনে রেখে যদি রাশিয়া যুদ্ধ চালায় তারা তো ইরানকে তাহলে মারতে পারবে না, কারণ সেটা নেটোর ডক্ট্রিনের মধ্যে পড়ছে না। এইখানে কি একটা যুদ্ধ রাশিয়ায় জিতে গেল ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়ে, নেটোকে হারিয়ে দিয়ে? এর মধ্যে জেলেনস্কিকে আমি কোট করব, ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট যখন উনি গেছেন আপনার পুরো খাড়ি দেশে, উনি অ্যান্টি ড্রোন সিস্টেম ওখানে বিক্রি করতে গেছেন, দুটা জায়গা ইরান মেরেছে, ওদেরকে সিস্টেমকে শেষ করলো, ইউক্রেনিয়ান লোককে মারলো, রাইট? না, ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট বলছেন। এত নির্ভুল টার্গেটটা কে ঠিক করে দিল? ও রাশিয়া। আমাদের কাছে এখন যখন আপনার মিজোরাম থেকে লোক ঢুকছিল, আমাদেরও কথা যেটা আমি জানি না, আমি এটা কনফার্ম করতে পারবো না, ওরা বলছে যে এই যে ইউক্রেনিয়ান লোক আর একটা আমেরিকান যেটা সিআইএ লোক যেটা বলছে অ্যালিস্ট ওই ইনফরমেশনটা রাশিয়া থেকে এসছে কি এটা দেখো এরা মায়ানমার হয়ে আপনার মিজোরাম হয় তোমাদের এতে এসছে, এটা কলকাতা থেকে অ্যারেস্ট হয়েছে, আর কতগুলো আপনার যতগুলো ইউক্রেনিয়ান আছেন ওরা অ্যারেস্ট হয়েছেন, রাশিয়া দিয়েছে। তো এই জেলেনস্কি যেটা বলেছেন যে আজকে রাশিয়া যেটা আছে পিন পয়েন্টেড ইন্টেলিজেন্স দিচ্ছে, আর ওই পিন পয়েন্টেড ইন্টেলিজেন্সের মধ্যে তাই জন্য আমরা যখন আজকে সার্চ অ্যান্ড রেস্কিউ যখন অপারেশনটা হচ্ছে ওর মধ্যে আমরা বলছি এটা ব্ল্যাক হক কোথায় থেকে, ওরা মাউন্টিং বেস কোথায়, মানে একটা হেলিকপ্টার তো পরে গিয়ে ওখানে রিফিলিং করতে হবে, রিপেয়ার করতে হবে, ওখানে আপনার স্পেশাল মারিন কোরকে আপনার আনতে হবে, ওর মধ্যে ঢোকাতে হবে, তাহলে এটা মাউন্টিং বেস কোথায়? এটা কি কুয়েতে আছে, এটা ইরাকে আছে, না এটা আপনার বাহরিন দেবে না, এখন কাতার এখন দেবে না, তাহলে কোথায় থেকে আসে? এটা আমরাও এটা সার্চ করছি কি এই যে ব্ল্যাক হক যেটা আপনার ঢুকেছে ইরানের মধ্যে এটা কোত্থেকে এসছে। আর আমি আপনাকে বলে দিই উইদিন 2 days এই যতগুলো মাউন্টিং বেস আছে ওর মধ্যে দেখবেন ইরান আবার মারবে, কেন এদের এয়ার ডিফেন্স সিস্টেম শুধু ইরানের শেষ হয়নি, এইদিকে অন্যদিকে যখন আপনি দেখছেন এই খাড়ি দেশগুলো যাকে আমেরিকা বলেছিল তোমাকে আমি এয়ার ডিফেন্স বাবল দেব, এই এয়ার বাবলের মধ্যে এখন কিছু আর কোনো ডিফেন্সেস নেই। ইরান এত মেরেছে এদেরকে আপনার ড্রোনসে নিয়ে, এদের কাছে আর কিছু নেই। তাহলে এই দুদিনের মধ্যে যেখান থেকে ব্ল্যাক হক এসছে, যেখানটা আপনার 50,000 থেকে বেশি যেটা স্পেশাল ফোর্সেস যারা ওখানে অ্যাসেম্বল হচ্ছে, তাই জন্য আপনি আমেরিকার কথা বললেন, যতগুলো জেনারেল সাহেব ওনাকে বলছেন ট্রাম্পকে কি তোমরা বুট অন গ্রাউন্ড, তোমরা স্পেশাল ফোর্স করো না, আমাদের লোক ফেরত আসবে না, বডি ব্যাগ আসবে। এটাই তো 3 তারিখে হলো যখন F-15 দুটো পাইলট ওখানে পড়লেন, একজন লোককে ওরা বের করতে পারলো, অন্য লোককে বের করতে পারেনি। আর যতদিন এই সেকেন্ড ম্যান কনফার্ম না হয় ট্রাম্প ইজ আন্ডার প্রেশার, আমেরিকান পিপুলের মধ্যে এনাকে জবাব দিতে হবে। আজকে 60% অফ দ্য আমেরিকান পিপল পোলিং বলছে 60% অফ দ্য আমেরিকান পিপল এই ট্রাম্পের ইরানের আগেনস্টে আছে। তাহলে যদি এই সেকেন্ড বডিটা যদি উনি না পান, আমি প্রার্থনা করবো যে সেকেন্ড মানুষটা আমাদের বেঁচে থাকুক, রাইট? এটা যোদ্ধা আছে আমাদের মতন, এটা যোদ্ধা আছে, ওটা কোনো গলত কাম করেনি, তাই ও তো যুদ্ধে গেছে, যুদ্ধক্ষেত্রে যে কোনো জিনেভা কনভেনশন ওকে প্রোটেক্ট করছে, তাহলে ওই ছেলেটা ফেরত আসুক, ওই পাইলট আমাদের ফেরত আসুক, এটাই আমরা কামনা করব। আর যতদিন না আসে আমার মনে হয় ট্রাম্প বেরোবেন না। ট্রাম্প যতগুলোর মাইট আছে, যেরকম একজনকে রেস্কিউ করেছেন অন্যজনকে রেস্কিউ করবেন, ব্যাক চ্যানেল কথাটা হচ্ছে, আমি শিওর একটা ব্যাক চ্যানেল কথা হচ্ছে ইরানের সঙ্গে কি তুমি এই পাইলটটা আমাকে বের করতে দাও। আর ওর মধ্যে পাকিস্তান হতে পারে, রাইট? ওর মধ্যে আপনার হতে পারে কি নাম ওমান হতে পারে, রাইট? এরা অনেকগুলো টাচে আছে, ইন্ডিয়াও হতে পারে একদম। কিন্তু সৌদি আরব এবার কি করবে? তাহলে তারা কি এবার ইরানের কাছে গিয়ে নতি স্বীকার করবে, নাকি তারা আমেরিকার পাচেটে যুদ্ধটা চালিয়ে নিয়ে যাবে? এই যুদ্ধটা তো ইরান স্টার্ট করেনি, স্টার্ট করেছে ইসরায়েল ইউএস এর মদতে। ইসরায়েল এন্ড ইউএস দুজন করেছে। আর ওর পেছনে কারা ছিল? ওর পিছনে যারা ছিল ওরা এক্সপোজ হয়ে গেছে, ওদের মুখোশটা খুলে ফেলেছে। ওদের মধ্যে ছিল সৌদি আরবিয়া প্রিন্স সালমান, ওর পিছনে ছিলেন ইউএই সুলতান, রাইট? এরা তো ছিল যে বড় বড় লোক। তা এখন তো যখন ওরা ভেবেছিল কি আমরা 28 তারিখে যখন সুপ্রিম লিডার চলে যাবেন ইরান শেষ হয়ে যাবে, তো হয়নি। কিন্তু সৌদি আরবিয়াতে যদি এই ফ্যামিলি যেটা রুল করছে যদি ওদের কিছু হয়ে যায়, আমি শিওর পুরো আপনার যেটা সৌদি আরবিয়াতে ধ্বংস হয়ে যাবে। কেন যে ওখানে তো ডেমোক্রেসি নেই, রাইট? সিমিলারলি আপনার কি একটা দেশকে অশান্ত করতে গিয়ে গোটা মিডল ইস্টকে শেষ করে ফেলবেন ডোনাল্ড ট্রাম্প? এটাই তো ওনার প্ল্যান। উনি তো যখন উনি 1 তারিখে বলেছেন নিজের টুইটে দেখুন, ও তো বলছে তোমাদের কাছে তেল নিয়ে দুটো অপশন আছে, এক
যারা তেল কিনছে ওরা নেগোশিয়েট করো, ওরা নিজে যাও পাঠাও, আমরা বলতে পারছি না। দ্বিতীয় বলছে তোমরা যদি এনার্জি চাও আমার থেকে কিনতে পারো। এই দ্বিতীয় জিনিস যিনি বলেছেন যে আমার কাছে পেট্রোল ক্রুড অয়েল আছে, ভেনেজুয়েলান আছেন, আমার নিজের শেল আছে, আমাদের গ্যাস, আজকে এলএনজি আপনি দেখুন, আপনি যদি মিডিয়াতে যান আপনি সার্চ করুন, আপনি দেখবেন আমাদের আমেরিকা সবথেকে বড় এলএনজি সাপ্লায়ার টু দ্য ইন্ডিয়া। ওরা যা চাইছিল ওটা পেয়ে গেছে, ওরা আবার ডলার উপরে চলে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কোনো সন্দেহ হওয়া দরকার নেই। উনি চাইছেন যে খাড়ি দেশগুলো যেটা আমরা বলছি, যেটা আরবিয়ান কান্ট্রিগুলো আছে, যেখানে লাগাতার এরা মিলিটারি টার্গেট ছেড়ে এখন সিভিলিয়ান টার্গেটে কোল্যাটারাল ড্যামেজ হচ্ছে, আমরা হরিজন্টাল ওয়ারফেয়ার এটা আমরা বলছি। এই হরিজন্টাল ওয়ারফেয়ারে ইরান বলছে তুমি আমার একটা ব্রিজ মেরেছো, আমি তোমার 8টা ব্রিজ শেষ করব, তুমি আমার একটা ইলেকট্রিসিটি নষ্ট করলে আমি তোমার ডিস্যালিনেশন প্ল্যান শেষ করে দেবো। এটাই তো হচ্ছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের আর নতুন করে হারানোর কিছু নেই, কারণ তারা যুদ্ধ অলরেডি চালিয়ে যাচ্ছে এবং দেশের ভেতরে যে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হয়তো পুরোটা প্রকাশ্যে আসছে না। ইসরায়েলেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ইরানেরও কিন্তু প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে এখন পিছিয়ে যাবার জায়গা নেই স্যার। তাহলে কি এই যুদ্ধের শেষটা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতি হবে? কারণ তারা যেভাবে ইউরেনিয়াম খোঁজ করছে ইরানের ভেতরে, মোসাদ তো জানিয়েই দিয়েছে যে ইরানের কাছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর নেই, তাহলে তারা কেন এভাবে লাগাতার এখনো পর্যন্ত লড়াইটা চালিয়ে যাচ্ছে? দেখুন এটা ফাসাড, এটা আমেরিকান পিপলকে গুলি দেওয়ার জন্য, মানে এটা ফাসাড বলা হচ্ছে। ইরান বারবার বলেছিল 26 ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারি যুদ্ধের একদিন আগে থেকে বলছে কি আমার কাছে 480 কেজি আছে, 10,000 কেজির মধ্যে 480 কেজি 60% রিফাইন্ড ইউরেনিয়াম, আমি আই এম রেডি টু গিভ আপ, তোমরা যেখানে নেওয়া যাওয়ার আছে তুমি নিয়ে যাও, আমি এসব করবো না। ওখানে আয়াতুল্লাহ খোমেনি ওদিন জিন্দা ছিলেন, উনি ফতোয়া দিয়েছিলেন যে ইরান কোনোদিন কোনো নিউক্লিয়ার বম বানাবে না। সুপ্রিম লিডারের ফতোয়া আছে। আর ওদের ফরেন মিনিস্টার, ওনার তো ইন্টারভিউ আপনারা প্রথম চ্যানেল আপনারা আজ তাকে দেখেছেন, উনি বারবার বলছেন কি আমরা সব কথা শুনতে রাজি আছি, আমরা আইএই কাছে যাব, আই আমাদের ইন্সপেকশন করে নোক, আমরা কোনো জিনিসে আমাদের নেই, কিন্তু আমরা চাই যে আমাদের উপর যে ইকোনমিক স্যাংশন আছে ওটা শেষ হোক, আমাদের নর্মাল। এই ইরানের যেটা অয়েল আছে ওটা নিয়ে ওরা কতদিন ধরে ওরা সাফার করছে বলুন তো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আগে ইংল্যান্ড ছিল, তারপরে আমেরিকা ছিল, তারপরে এখনো আবার আমেরিকা ঢুকেছে কি আমি খার্গ আইল্যান্ডে ওদের পুরো তেলগুলো নিয়ে নেব। এটা ইরান মানবে না, এটা ইরান মানছে না, রাইট? আর এই যে আপনি আমাদের বলা হচ্ছে কি এই যে স্পেশাল অপারেশন করে ওদের আমরা ইউরেনিয়াম অল্টারনেটিভ টার্গেট আছে, আমরা ইউরেনিয়াম বের করে নেব, তো ইরান তো বলছে কি আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু 26 তারিখে বলেছিল। এখন আমরা জানি না, নতুন লিডারশিপ তো এখন লুকিয়ে আছে, নতুন লিডারশিপ তো উপরে নেই। তো যতক্ষণ আমরা জানি না কি স্ট্রাকচার আছে মাটির নিচু তলায়, কারা আছে, কাদের কথা শোনা হচ্ছে, কাদের কথা শোনা হচ্ছে না, রিস্ট্রাকচার্ড এদের কাউন্সিল কি, শুরা কি আছে, ওদের পার্লামেন্ট কি কথা বলছে আমরা তো জানি না, কেউ জানে না এটা, রাইট? যারা ইরানের মধ্যে আছে ওরাই কথা জানে এটা।